শুভেচ্ছা দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার বেনেটেড হসপিটাল। দর্শক, আমরা স্বাস্থ্যসেবার নানান ক্ষেত্র নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি এবং বিভিন্ন সময় আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, পলিসি মেকারদের সাথে কথা বলেছি, কিন্তু একটি সেক্টর প্রায়শই উপেক্ষিত থেকে যায়। সেটি আমাদের আলোচনা তো আমরা খুব বেশি যে ধরতে পেরেছি তা না, সেটি হচ্ছে আমাদের নার্সিং সেক্টর। স্বাস্থ্যসেবায় যেই জনবল যুক্ত হয় সেখানে ডাক্তারদের প্রসঙ্গ অনেকবার আসলেও নার্সদের কথাটা কিন্তু আমরা অতখানি বলি না। আজকে আমরা সেই প্রসঙ্গটি আপনাদের সামনে তুলে ধরব। আগামীকাল 12ই মে বিশ্ব নার্সেস ডে। আমরা সেই উপলক্ষে আজকে একটি আলোচনায় মিলিত হয়েছি, যেখানে আমরা কথা বলবো আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ এই প্রসঙ্গে। কেন নার্সিং সেবা এতখানি গুরুত্বপূর্ণ এবং এই পেশাটিকে যদি আমরা আরও বেশি রেকগনাইজড অথবা এটিকে আরও বেশি যদি সম্মানজনক জায়গায় নিতে চাই তাহলে আমাদের কী করণীয় সেই বিষয়গুলো আমরা তুলে ধরব। এই প্রসঙ্গে কথা বলার জন্য আমরা বেশ কয়েকজন প্রথিতযশা মানুষ আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয়। আমাদের সাথে প্রথমেই যুক্ত হচ্ছেন মাকসুরা নূর এনডিসি। তিনি মহাপরিচালক নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মাকসুরা নূর, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা অনলাইনে আমাদের সাথে যুক্ত করছি ডক্টর ওয়ানিতা প্যাটারসনকে। তিনি নার্স প্র্যাকটিশনার ও এডুকেটর, অরল্যান্ডো, যুক্তরাষ্ট্র, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। ডক্টর ওয়ানিতাকে আমরা যুক্ত করে নেব অনলাইনে। এছাড়া আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন রোজ থমাস। তিনি চিফ নার্সিং অফিসার, ইউনাইটেড হসপিটাল। রোজ থমাস, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আরও একজনকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত করব। তিনি একজন নার্স হিসেবে বাংলাদেশে কী অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার প্রত্যাশা কী, সেই প্রসঙ্গে কথা বলুন। তিনি হো-চি-মিন ইসলাম, সিনিয়র স্টাফ নার্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আমরা সবার কাছ থেকেই শুনবো, কিন্তু প্রথমে মাকসুরা নূর, আপনার কাছে একটু আসতে চাই, যেহেতু বাংলাদেশের নার্সিং সেক্টর নিয়েই আমরা আসলে আজকের আলোচনাটা মূলত সাজাতে চাই। সেখানে প্রথমে একটু প্রশ্ন যে আমাদের দেশে এখন পর্যন্ত কর্মক্ষেত্রে কত সংখ্যক নার্স কাজ করছেন এবং যেই সংখ্যা আমাদের দেশে দরকার সেই পর্যাপ্ত সংখ্যা কি আমাদের দেশে আছে? ধন্যবাদ। আমি সরকারি বিষয়টাই বেশি হাইলাইট করতে চাচ্ছি। আমাদের সরকারিভাবে নার্সের পোস্ট রয়েছে 45,964টি। এর ভিতরে কর্মরত রয়েছে 41,984 জন। আর বর্তমান সরকারের 3 মেয়াদে নার্সদের প্রভূত উন্নতি হয়েছে। 2009 সালে যেখানে নার্স অ্যাপয়েন্টমেন্ট ছিল 11,857 জন, বর্তমান সরকার এই 3 মেয়াদে 33,704 জন নার্সকে পোস্টিং দিয়েছেন, পোস্ট ক্রিয়েট করে পোস্টিং দিয়েছেন। আচ্ছা। আর আপনি যেটা জানতে চাচ্ছেন যে নার্সের সংখ্যা পর্যাপ্ত কিনা, আমাদের সাফিসিয়েন্ট কিনা, এটার ব্যাপারে আমি বলবো যে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে ডাক্তার ইস টু নার্স হতে হবে 1:3, কিন্তু আমাদের আছে 1:1.66। সুতরাং নার্সদের আমাদের ইনসাফিসিয়েন্সি রয়েছে। এটার জন্য আমরা পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের গভর্নমেন্ট থেকে আরও 10,000 নার্সের পোস্ট ক্রিয়েশনের আমাদের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল হলে আমরা আরও 10,000 নার্সকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং নার্সের এবং এক্সিস্টিং হসপিটালগুলিতে মেইনলি আমাদের নার্সের ব্যাপক এক্সিস্টিং অবস্থায় ব্যাপক স্কারসিটি রয়েছে। সেখানে আসলে আরও নিয়োগ প্রয়োজন, এই মুহূর্তেই নিয়োগ প্রয়োজন। অনেক ধন্যবাদ। এবং যে কাজগুলো হাতে নিয়েছেন আপনারা, আশা করি যে সেগুলো খুব দ্রুত সফলতার সাথে এগিয়ে যাবে এবং যে প্রয়োজনটা আছে সেটি পূরণ হবে। আমরা আরও শুনবো সরকারি উদ্যোগ এবং আপনারা আরও কী কী কাজ করছেন সেই প্রসঙ্গে। আমি রোজ থমাস, I want to come to you first. You are working in United Hospital for a long time. অনেক দিন ধরে কাজ করছেন এখানে। বাংলাদেশে কাজ করছেন, আপনি বলছিলেন কথা প্রসঙ্গে যে আরও 3 বছর আগ থেকে। তো আমরা একটু আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাইবো যে হোয়াটস ইউর ব্যাকগ্রাউন্ড in nursing, when you started, and especially the very first thing is what motivated you to be in the sector of nursing? Thank you in the first place. Well, it's a very interesting question. What motivated me? Well, the people around us and even in my family, the sufferings, the problem,
the issues facing, and we have been to hospitals, then I see that the way the person is taken care of, and it was come to my mind that how better we can do it. Now the field of medicine, including the doctors and the nurses, and it was a very big attraction towards me. Yes, why can't I be there? Once I finished my preliminary education and the university, and then I have chosen to be a nurse, because a nurse is doing much more than a doctor to a patient. Now if I can save one life, if I can contribute to the healing process, yes, there is nothing more than that a human being can take, a medical personnel can achieve, touching a life, giving a life to a person who is already abandoned. So that was my thought process. Why not go? Yes, it's not just purely service, you gain also, you gain, definitely there is a gain for you. So that was motivating me, and I am very proud today that I am a nurse and I stand for nurses, and I do everything and whatever in my capacity to uplift nursing, whether it is in India, in Bangladesh or in Middle East. Any other place, yeah. That's it. So you have quite extensive work experience in different places around the world, in a sense. That's right. And what's your experience in Bangladesh? For how many years you were working here? I have spent 3 years earlier, and now with United Hospital, one of the esteemed, prestigious organization, putting the footprints in the healthcare sector in a very qualified and in a quality and safe environment. I am very proud to be part of it, and from another half year now, together 3.5 years I am with so healthcare sector of Bangladesh. You were in private sector here in Bangladesh. Very briefly, did you find sufficient nurses in private hospitals, especially in two institutes where you work with? Well, I must say there is a crisis. Okay. The number doesn't serve the quality. Okay. We do have nurses, but equally skilled and qualified nurses are lacking. We have shortage. Definitely there is a shortage on the whole in the healthcare sector, whether it is corporate, private, public. I feel there is a real crisis and shortage due to various reasons, and we need to build that up. Okay. Many thanks, Rose Thomas. আমি মাকসুরা নূর আপনার কাছে একটু আসতে চাই, যেটি আপনিও বলছিলেন যে আমাদের অভাব আছে, আরও সংখ্যায়ও আমাদের বাড়াতে হবে, সেটি তো আছে। Rose Thomas, she has raised an interesting point here, that it's not only just quantity, শুধু পরিমাণ বাড়ালেই হবে না, আমাদের কোয়ালিটির জায়গাটাও তো ঠিক থাকতে হবে। তো এই জায়গাটায় আমি একটু এডুকেশনের জায়গাটা একটু হাইলাইট করতে চাই, যে আমাদের এখানে নার্সরা যেই শিক্ষাটা পায়, যেই সময় ধরে তারা শেখে, সেটি কি এখন পর্যন্ত যথেষ্ট তাদের, বিশেষ করে তারা যাতে খুব কোয়ালিফাইড হয়েই যাতে প্রফেশনে আসতে পারে, সেখানে আমাদের শিক্ষা কি যথেষ্ট পরিমাণ ক্যাপেবল করছে তাদেরকে? আপনার কি মনে হয় এই জায়গাটা? আমি একটু পিছন থেকে বলতে চাই যে আমাদের নার্স, কোয়ালিফাইড এবং স্কিলড নার্সের ইনসাফিসিয়েন্সি রয়েছে, কিন্তু আমাদের এই বর্তমান সরকার অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছেন নার্সদেরকে কোয়ালিফাইড করার জন্য। প্রথমত উনি আগে ছিল শুধুমাত্র ডিপ্লোমা ইন নার্সিং কোর্স ছিল, যেটা 3 বছর মেয়াদি। এই কোর্সে আসতো এসএসসি পাস ছেলেমেয়েরা। পরবর্তীতে উনি এটাকে উন্নত করেছেন, ডেভেলপ করেছেন যে নার্সদের ভর্তির জন্য যোগ্যতা লাগবে এইচএসসি পাস। আর এবং এই যে ডিপ্লোমা ইন নার্সিং কোর্সটা, এটাকে কারিকুলামটাকে উনি আপডেট করেছেন, এটা আপডেট করা হয়েছে। তারপরে 4 বছর মেয়াদি বিএসসি নার্সিংয়ের কোর্সে চালু করা হয়েছে, মাস্টার্সের কোর্স চালু করা হয়েছে, মাস্টার্স আছে, এবং নার্সিং ক্ষেত্রে গবেষণার ব্যাপারে নিয়ে না প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা ঢাকার মুগদায় আছে। নার্সিং ক্ষেত্রে ওইখান থেকে শুধু মাস্টার্স কোর্সটা দেওয়া হয়, এবং মাস্টার্স দেওয়া হয় ইয়েতে, আর হচ্ছে 6টা বিশেষায়িত স্পেশালাইজড
নার্সিংয়ের ব্যাপারে ওখান থেকে ট্রেনিং দেওয়া হয়, যেমন জেরিয়াট্রিক নার্স, পেডিয়াট্রিক নার্স, তারপরে অপথ্যালমোলজি, ওটি, আইসিইউ, সিসিইউ, এগুলোর ব্যাপারে ওখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। আর আমাদের নার্সিং সেক্টরে এই সরকার এসে আমাদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা করেছে, দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, দেশে বিদেশে মাস্টার্স কোর্স করার জন্য এবং পিএইচডি করার জন্য নার্সদেরকে অনেককে পাঠিয়েছে। আর 500 জন স্পেশালাইজড নার্স বিদেশ থেকে ট্রেনিং নিয়ে এসেছে। আর নার্সিং সেক্টরের ডেভেলপমেন্টের জন্য আগে একটা সেবা পরিদপ্তর ছিল। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রথমত ইস্ট পাকিস্তান নার্সিং কাউন্সিলকে বাংলাদেশ নার্সিং কাউন্সিল হিসাবে আপডেট করেন। সেটা করার পরে উনি সেবা পরিদপ্তর গঠনের একটা নির্দেশনা দেন। সেবা পরিদপ্তর গঠিত হয়। এই সেবা পরিদপ্তর পরবর্তীতে 2016 সালে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং 2020 সালে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর নিজস্ব ভবন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়, নির্দেশনা দেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার নির্দেশনা আমরা মহাখালীতে আমাদের নিজস্ব ভবন আছে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরে। আমরা বিভিন্ন গবেষণা কার্যক্রম চালাচ্ছি, আমরা নার্সিং ইনস্টিটিউটগুলিকে ডেভেলপ করছি। তারপরে হচ্ছে ভালো মাস্টার ট্রেইনার তৈরি করার জন্য আমরা ট্রেনিং দিচ্ছি বা কোর্স কারিকুলাম আপডেট করছি। রিসেন্টলি আমি আসার পরে আমাদের সম্মানিত মাননীয় স্বাস্থ্য শিক্ষা সচিবের নির্দেশনায় আমাদের যে নার্সিং কারিকুলাম আছে এটাকে আপডেট করা হচ্ছে। আমাদের নেইবার কান্ট্রি ভারতের কেরালা, ফিলিপাইন, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার কোর্স কারিকুলামের সঙ্গে কম্পেয়ার করে এটা আমরা আপডেট করছি। আমরা এটা খুব শীঘ্রই করব যাতে আমাদের নার্সরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ হতে পারে, আন্তর্জাতিক মানসম্পন্ন হতে পারে, দক্ষ এবং প্রশিক্ষিত হতে পারে। আর আমাদের যে দক্ষ এবং প্রশিক্ষিত নার্সের কিছু ইনসাফিসিয়েন্সি আছে, অভাব রয়েছে, সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি, এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্রমাগত নেওয়া হচ্ছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ মাকসুরানুর। খুব ভালো লাগলো যে এতগুলো প্রোগ্রেসিভ উদ্যোগ কিন্তু ইতিমধ্যে আছে। আমরা খুব করে চাইবো যে এই সেক্টরটা এত একটা ব্যাকবোন হিসেবে কাজ করে আমাদের হেলথ সেক্টরের, সেখানে এটি আসলেই অনেকখানি অনেক দূরে এগিয়ে যায় খুব তাড়াতাড়ি। Rose, I want to come to you. So generally in traditional views we think that nurses are just the bedside assistants to the patients and they just carry the instructions that doctors give them. In your own views, in your own experience, please enlighten us about the wider roles that the nurses play in healthcare management. What are the different contributions that you make in patient's life and also in hospital management? It's a very apt and important question you are asking me. Gone are the days where the nurse is only limited to bedside. It's limited to the order carriers. They will just take the doctor dictates and the nurse follow that. Yes sir, no sir, all is now, it's gone, outdated. Okay. The nurses are involved into the decision making. Nurses are involved into diagnosis. Nurses are involved into making a care plan based on the patient's complaint and the nursing diagnosis is made. They are evaluating, they are assessing, they take part in the planning of the health care of that particular person coming to you. Now, it's not just individualized, it's a group of people, healthcare team. Yes. They provide the care to the customer, the patient who is coming to you. Now, nurse is playing the vital role. Why? Because nurse stays with the patient more than the doctor. The doctor, the physician, the surgeon, surgeon operates, gives some orders. The nurse spend their time mostly with the patients. So the rapport they develop with the patient
and the way the care is executed, the patient gets benefited and the healing is faster. Now, this is at the bedside. The horizon of scope for nursing is very vast. As I told you, develop from the basic nurse, empower them, teach them, develop them, give them opportunities to get into the next level. The career path should be defined. In any organization, let it be private sector, public sector, anywhere, the nurse can be put into a career path. Growth is offered. You, as an administrator or a manager, help them to grow, develop in that. The knowledge is imparted, proper training is being given, they are under observation, they are being helped to, they are molded, making them participate in a better patient care management. Okay. There are specialized courses. They can get enrolled. Above all, the basic skill they need to develop first, then go next step, next step. As I told you, the nurses can be administrators of the hospital. They can be the operating head of a hospital. They can be the CEO of hospitals, healthcare sectors. Yeah. That many opportunities are in them. Exactly. The nursing is, as I told you, it's not just limited to the bedside. Okay. Give them the opportunity, value them, empower them, give them the knowledge, make the infrastructure helpful for them. There are nurse informatics who helps in developing the software for the nurses, Yeah. I mean the healthcare sector. So name them. Everything is for nurses as well, not limited to other sectors. Okay. Many thanks, Rose Thomas. I think the clarity that you have made, it will help lots of youngsters to decide better, and hopefully it will also encourage them to choose nursing as a profession, because the vast opportunities that they have, Exactly. they definitely will be able to explore this with the skills and knowledge they gather. Thank you so much. মাকসুরা নূর, আমরা একটু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা একজন নার্সের কথা শুনে আসব। আমাদের সাথে হোসিমিন ইসলাম, তিনি ওয়ালে আছেন আমাদের সাথে, সিনিয়র স্টাফ নার্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। আমরা তার কথা শুনে আসি এবং তারপর তার কথার সূত্র ধরে আপনার সাথে প্রশ্ন উত্তরে আসবো। এবার আমি নার্সিং শিক্ষাকে নিয়ে কিছু কথা বলছি। রিসার্চ, বাংলাদেশের নার্সিং তো রিসার্চে বেশ ভালো, তো তাদের রিসার্চে সেই স্কোপটাকে কিন্তু তৈরি করতে হবে। স্কলারশিপের যে ব্যাপার আছে, আমি জানি ডিজি নার্সিংয়ে মেবি অনেকগুলো স্কলারশিপের সুযোগ থাকে। সেই স্কলারশিপগুলো আসলে কে পাচ্ছে, কোথায় যাচ্ছে, তারা পড়ে কোথায় ফিরে আসছে, আদৌ দেশে ফিরে আসছে এবং কাজ করছে কি করছে না, সেগুলোর উপর একটা ফলো আপ দরকার। লিডারশিপের জায়গাটাতে কিন্তু চিন্তা করা দরকার। আমাদের নার্সিং সেক্টরে এখনও ওই জিনিসগুলো কিন্তু আছে যে সিনিয়র তাকে সেই লিডারশিপের জায়গায় বসা উচিত, জুনিয়র তাকে আফটার হ্যাভিং অল দ্য কোয়ালিফিকেশনস তারপরে তাকে সেই লিডারশিপের জায়গাটা দেওয়া হচ্ছে না। তার মানে কি, আপডেটেড জিনিসগুলো কিন্তু লিডারশিপের জায়গা থেকে ইম্পোজ হবে না, ইমপ্লিমেন্টেশনের জায়গাতে কিন্তু যাবে না। সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের চিন্তা করা দরকার। ক্যারিয়ারের কথা চিন্তা করলে এখানে ক্যারিয়ারের বিশাল বড় সুযোগ আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মানসিকতার পরিবর্তন, আচার আচরণের পরিবর্তন হওয়া অত্যন্ত দরকার। বিভিন্ন প্রফেশনের কথা যদি আপনি চিন্তা করেন, সেখানে যখন কেউ স্পেশাল কোনো ডিগ্রি নিচ্ছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে বা আরও কিছু করছে, তখন কিন্তু তার একটা পদোন্নতির ব্যবস্থা থাকে। কিন্তু একমাত্র নার্সিং সেক্টরে আপনি দেখেন যে ডিপ্লোমা নার্সিং করে আসছে, যে বিএসসি নার্সিং করে আসছে, যে মাস্টার্স অফ নার্সিং করে আসছে, এমএসএন করে আসছে, এবং যে এমপিএইচ করে আসছে বা পিএইচডি করে আসছে, সে যদি হসপিটাল কেয়ার সিলিংসে কাজ করতে চায়, তাহলে সেখানে কিন্তু তার সবার পদ সমান, সেখানে কিন্তু পদোন্নতির কোনো ব্যবস্থা নাই, বেতন ভাতা বৃদ্ধির বা এরকম কোনো সুযোগ সুবিধা নাই, যেটা কিন্তু আমার কাছে মনে হয় মারাত্মক একটা অন্তরায় এই নার্সিং শিক্ষাটাকে, ক্যারিয়ারটাকে, সেবাটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সেইটাকে কিন্তু আমাদের প্রত্যেকের আসলে চিন্তা করা উচিত। এবং সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, সরকারের তরফ থেকে যে একটা নোটিশ আমরা দেখেছি, যেখানে কারিগরি যারা 3 বছর ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার নার্সিং কিছু একটা করবে, তাদেরকে কারিগরি বোর্ড এবং ডিপ্লোমা নার্সদের একই একটা সমমানের জায়গাটাতে নিয়ে আসা হচ্ছে। আমি বলবো যে মারাত্মক একটা ভুল নার্সিং শিক্ষা এবং ক্যারিয়ার দুটোর জন্যই। আচ্ছা,
আমরা এই জায়গাটা একটু থামি এবং তারপরে যেই প্রশ্নগুলো সে তুলেছে হোসেমিন ইসলাম যেগুলো বললেন সেটা নিয়ে একটু আলাপ করি। আমরা যখন রোজের সাথে কথা বলছিলাম যে আর কোন কোন জায়গায় নার্সরা কাজ করতে পারো, সে কিন্তু বলেছে যে অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে। এবং হোসেমিন ইসলামও কিন্তু বলেছে আমি যদি হায়ার এডুকেশন নিয়ে আসি, হায়ার ডিগ্রিজ নিয়ে আসি, মাস্টার্স করতে পারে, পিএইচডি করতে পারে, এমপিএস করতে পারে, তাহলে তাদেরও কিন্তু বিভিন্ন জায়গায় যুক্ত হওয়ার সুযোগ থাকা দরকার। কিন্তু তিনি কিন্তু বলছেন যে কিছু সংকট আমাদের এখানে রয়ে গেছে। আপনি যদি একটুখানি এই জায়গাটা আলোকিত করেন যে নার্সরা যদি যোগ্য হয় এবং তার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো যদি সাপোর্ট করে, তাহলে তাদের ক্যারিয়ারের যে ল্যাডার যেটা মইটা বেয়ে তারা কত তাড়াতাড়ি উপরে উঠতে পারবে, সেই রাস্তাটা মসৃণ আছে কিনা আমাদের দেশে? প্রথমত আমি বলি, নার্সরা সরকারি পর্যায়ে নার্সরা এর আগে তৃতীয় শ্রেণীর পদমর্যাদার অধিকারী ছিল। এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বর্তমান সরকারের মেয়াদেই নার্সদেরকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। বর্তমান সরকার অত্যন্ত নার্স বান্ধব একজন ব্যক্তি, বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি নার্সদের প্রতি খুবই প্যাশনেট। দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে সিনিয়র স্টাফ নার্সদের চাকরিতে প্রবেশে। এরপরে প্রমোশনের সুযোগ আছে, তবে খুব বেশি সুযোগ নাই। আমরা এখনও ক্যারিয়ার পাথ তৈরির পর্যায়ে আছি। ইতিমধ্যে আমাদের 528 জন নার্সকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়েছে। আর উনি যেটা বললেন যে আমাদের যারা বাইরে থেকে পড়ে আসছে বা মাস্টার্স করছে, স্পেশালাইজ ট্রেনিং নিচ্ছে, পিএইচডি করছে, তাদের জন্য যে আরও ভালো ভালো পোস্টিংয়ের ব্যবস্থা, প্রমোশনের ব্যবস্থা করা, এই জিনিসগুলো কথাগুলি নার্সদের ভিতর থেকে আসছে আমাদের কাছে, তারা বলছে এবং আমরা এগুলি বিবেচনায় রেখেছি। তো আমরা আশা করছি ভবিষ্যতে নার্সদের যে এইরকম বিশেষায়িত নার্স এবং ট্রেন নার্স যারা হাইলি এডুকেটেড, তাদেরকে আমরা তাদের যথাযোগ্য মর্যাদায় যথাযথ স্থানে রাখতে পৌঁছে দিতে সক্ষম হব আমরা ভবিষ্যতে। আশা করছি আমাদের ক্যারিয়ার পাথ আমরা প্ল্যান আছে আমাদের। আচ্ছা, ক্যারিয়ার পাথ তৈরি করছি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বললেন যে অনেক পেশাতেই কিন্তু ক্যারিয়ার পাথ ওয়েল ডিফাইন্ড, মোটামুটি সংজ্ঞায়িত করা থাকে যে আমি এন্ট্রি এখানে এবং আমি সর্বশেষ ওই পর্যন্ত যেতে পারি। নার্সিংয়ে যদি সেই জায়গাটা কোনো জায়গায় একটু গ্যাপ থেকে থাকে, তাহলে সেটি কিন্তু পরিষ্কার করার এখনই সময় এবং সেটি ভীষণ দরকার। আমরা বলছি আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, কিন্তু যদি তাদেরকে ওই ক্লারিটির জায়গাটা না দিতে পারি, মর্যাদার জায়গাটা না নিতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎটা আমরা ঠিক ওইভাবে বিনির্মাণ করতে পারবো না। তো সেই জায়গাটা আশা করি যে আপনি যে উদ্যোগগুলো নিচ্ছেন, যেগুলো কথা বললেন, আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে নার্সদের ক্যারিয়ার পাথের বিষয়গুলো। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমরা খুব দ্রুততার সাথে ঘটুক বিষয়গুলো, সেটি আমরা চাইব। এখানে ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাই যে অনেক সময় ছোট অভিযোগ থাকে কিন্তু, যেমন কেউ একজন খুব বিশেষায়িত একটা ট্রেনিং করে আসলো বা আপনারাই করালেন কোনো এক জায়গায়, কিন্তু যখন তাকে সরকারি পোস্টিং দেওয়া হলো তখন তাকে এমন এক জায়গায় পাঠানো হলো যেখানে তার ওই দক্ষতাটা ব্যবহার করারই সুযোগ নেই। এরকম কিন্তু কিছু অভিযোগ মাঝে মাঝে আসে এবং সরকারের অন্য সেক্টরেও এটা ঘটে। নার্সের যেখানে খুব স্পেশালাইজড এবং খুব বলা যায় যে খুব ওয়েল ডিফাইন্ড একটা সেক্টর, সেখানে এই ধরনের ঘটনার যাতে না ঘটে, প্রথম কথা হলো ঘটে কিনা এটি আপনি একটু জানাবেন, এবং যদি ঘটে থাকে তাহলে সেটাকে প্রতিরোধ করার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া যায় কিনা। আমি প্রথমে বলছি যে হ্যাঁ, এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে, তবে আমরা এই ব্যাপারটাও আমাদের মানে খুব ভালোভাবে আমরা চিন্তা ভাবনা আছে যে স্পেশালাইজড নার্সদের সেই স্পেশাল সেক্টরগুলিতেই যাতে আমরা পোস্টিং দিতে পারি এবং তাদেরকে সেই জায়গায় রাখতে পারি, যাতে তাদের এক্সপার্টাইজ ডেভেলপ করে, তারা তাদের যে যথাযথ জ্ঞান প্রজ্ঞাটার প্রতিফলন ঘটাতে পারেন তাদের কাজের মাধ্যমে। এই ব্যাপারগুলি আমাদের বিবেচনাধীন রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সবাইকে এই উদ্যোগগুলো যেগুলো নিচ্ছেন সেটা নেওয়ার জন্য সাধুবাদ জানাই। রোজ, I want to come back to you. Yes. There is no doubt that the healthcare landscape had changed. If you consider like last decade, we'll definitely see lots of innovations being made. If the nurses want to adapt to this new change scenario, what are the new skills that they need to acquire? Well,
to adapt to the changing situations and need of the hour, nurses also need to grow. Their mindset need to be changed. The way the approach, the way the concept we are holding in our mind about nursing need to be changed. We are dealing with lives. A lot of empathy, compassion, a lot of dedication, definitely hard work is required to become a successful nurse. When I say successful, it's not just do the right thing at the bedside. It's again, you can look up, you can grow, look forward to reach to a higher level. It's not just the basic. For that, initially from the very beginning, they need to learn. They need to learn, they need to know the theory and develop the skill based on the scientific knowledge, based on the evidence-based practice. They grow. Now, they should be able to stand straight and say, this is right, this is wrong. If I do this way, is it all right? Should be able to ask that question to themselves, then execute their care. Now, today the world is moving faster, medical science is growing faster. Lots of technologies are also being included. Technologies are all around, but human being cannot be replaced for the empathy, for the care you give it. It's by the person, it's by the nurse. So the mindset is very important. What you take it in your mind. No, nursing is a noble profession. We cannot just forget that part. And keeping that in the mind, you need to educate ourselves. A lot of dedication is required. So basic knowledge they need to acquire in the first place. When they gain that knowledge, based on that, the further development. People must help them to grow. As I told earlier, respect them for what they are. It's very important. It's very important. You look at many of the families, if I say about India, nurses are being spread across the globe. Why? And the families are benefited. Their economic status is grown. Similarly, in this country, in Bangladesh, I don't find a difference from India and Bangladesh. The nurses of Bangladesh, I can challenge, they have the potential, they have the willingness. If they have the willingness, let me say that way, if they have the willingness to adapt, do the hard work, acquire the knowledge, skill, and develop soft skill, it's very important how you communicate. So the communication, using the soft skill, you can win the heart of the patient. Exactly. The organization can help them to grow. The policy makers, the curriculum makers, to pave the basic for them. First year should be dedicated for these kind of activities. They should inculcate the habit of understanding, caring with empathy and compassion, using the soft skill, then develop year by year, reach up to a higher level. Thank you, Rose. I am sure that the people who are listening to this, they will find some good encouragement and also good guidelines the way you described. Thank you so much. আমরা একটু আসতে চাচ্ছি এই যে বাংলাদেশে যে নার্সিং এর যে শিক্ষাটা আমরা কথা বললাম, এখানে রোজ থমাস বলছিলেন, যেমন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি বা শ্রীলঙ্কার কথা বলি, এদের নার্সিং এর যেই তারা যে এক্সপোর্ট করে যেটা বিদেশে, অর্থাৎ সেখানে শিখছে, তারপর তারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই পেশায় যুক্ত হচ্ছে। এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি। ওই প্রসঙ্গে একটু আসি যে আপনি আমাদের শিক্ষার আন্তর্জাতিকীকরণের যেটা আমাদের সিলেবাসের আন্তর্জাতিকীকরণ সম্বন্ধে বলেছেন, কিন্তু একই সাথে আমাদের এখানে পড়াশোনা করে নার্সিং নিয়ে পড়াশোনা কেউ যদি বিদেশে চাকরি ক্ষেত্রে যেতে চায়, সেটি যাতে খুব সহজে যেতে পারে, এই বিষয়টি কি যথেষ্ট ভাবা হয়েছে কিনা এবং সেটি করার জন্য বিশেষ কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা? আমরা এখন পর্যন্ত লিবিয়া, তারপরে
মধ্যপ্রাচ্য এইসব দেশে আমরা নার্স এক্সপোর্ট করেছি। তবে কিছুদিন আগে গত মাসে মানে এপ্রিল মাসে আমি ব্রিটিশ হাই কমিশনার হার এক্সেলেন্সি সাইদা মুনা তাসনিম তার সঙ্গে এবং সেখানে বল্টন ইউনিভার্সিটি এবং আরেকটা ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে মানে একটা মিটিং করেছি অনলাইনে। তো এখানে বলা হয়েছে যে ইউকে তাদের 30,000 নার্সের চাহিদা রয়েছে এবং তারা আমাদের দেশ থেকে নার্স নিতে ইম্পোর্ট করতে আমাদের দেশ থেকে নার্স নিতে তারা খুব বেশি আগ্রহী। আমরা অ্যাট দ্য প্রেজেন্ট প্রস্তুত কিনা। এখন আমাদের নার্সিং প্রফেশন থেকে সম্পর্কে আমি বলবো, নার্সিং প্রফেশনে আমাদের এখানে থিওরিটিক্যাল আমাদের যে কোর্স আছে সেই কোর্সে পরে 6 মাসে ইন্টার্নশিপ করতে হয়। তারপরে বিএনএমসি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন মানে লাইসেন্সিং পরীক্ষা দিয়ে রেজিস্টার্ড নার্স হতে হয়। তারপরে তারা বাংলাদেশে নার্সিং প্রফেশনে যুক্ত হতে পারে। এখন ইউকেতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইউকেতে যেতে হলে আমাদের নার্সদের প্রথমত আইএল টেস্ট স্কোর 7 করতে হয় এবং ওখানে গিয়ে দুটো পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, আর একটা হচ্ছে অস্কি অবজেক্টিভ স্ট্রাকচারাল ক্লিনিক্যাল এক্সামিনেশন। এই দুটো এক্সামিনেশন দিয়ে তাদেরকে সিএইচএসের আন্ডারে তারা প্র্যাকটিস করতে পারে নার্সিং প্র্যাকটিস। আর যারা ওখানে গিয়ে আবার এখানে কিছু ইয়েও আছে যেটা যারা ওখানে গিয়ে 1 বছর থাকে ইউকেতে কোনো প্রফেশনে থাকে ইউকেতে থাকে এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা কেয়ার গিভার হিসাবে কাজ করে, তাদের আবার এই আইএল টেস্ট স্কোরটা দরকার হয় না। ইউকেতে এই ব্যারিয়ার আছে এবং পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে অনেক ডিমান্ড আছে আমাদের নার্সদের। আমাদের মাননীয় মন্ত্রী জাহিদ মালিক এমপি উনি গিয়েছিলেন সিঙ্গাপুরে, উনি সেখানে দেখে এসেছেন যে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে, নার্স যাতে আমরা এক্সপোর্ট করতে পারি। এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করার আসলে সুযোগ রয়েছে। কমিউনিকেশনের জায়গাগুলো আমরা কমিউনিকেশন স্কিলগুলি ডেভেলপের জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। অনেক ধন্যবাদ মাকসুরা নূর, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। থমাস, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস টাইম। আমরা আজকের মতো প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি এবং আমরা খুবই খুশি যে আপনারা এসে আপনাদের জায়গা থেকে ইউ কন্ট্রিবিউটেড সো মাচ টু দিস ডিসকাশন। আমরা আবার আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে চাইব। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। দর্শক, শেষ করতে যাচ্ছি আজকের সুরক্ষায় প্রতিদিন। আমরা কথা বলছিলাম আমাদের নার্স আমাদের ভবিষ্যতে এই প্রসঙ্গে। একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে এসেছে, সেটি হচ্ছে নার্সিং যেই পেশা যেটি আছে সেটিকে সম্মানজনক জায়গায় রেখে আধুনিক যেই প্রয়োজনগুলো তৈরি হয়েছে আমাদের স্বাস্থ্যসেবায়, সেখানে নার্সরা যাতে আরও গুরুত্বের সাথে ভূমিকা রাখতে পারেন, সেখানে আমাদের শিক্ষারও কিছুটা উন্নয়ন দরকার। এবং একই সাথে বাংলাদেশে যে নার্সরা তৈরি হচ্ছেন তাদের আন্তর্জাতিকভাবে যদি আমরা ওখানেও যাতে দক্ষভাবে কাজে লাগাতে পারি, সেখানেও আমাদের কিছু কাজ করতে হবে। কিন্তু যেই কথাটি বারবার এসছে সেটি হলো নার্সিং পেশায় যদি কেউ ভালো করতে চায়, তার যেই এমপ্যাথি, যেই কম্প্যাশন অর্থাৎ সহমর্মিতা নিয়ে এই পেশায় লেগে থাকা, সেই জায়গাটা কিন্তু কোনো রকমের পরিবর্তনের সুযোগ নাই। সুতরাং যারা আসবেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন এবং আমরা সমাজ হিসেবে তাদের জীবনটাকে আরও বেশি সম্মানজনক, আরও বেশি সহজ করার জন্য আমরা কাজ করব। তাহলেই আমাদের স্বাস্থ্যসেবায় নার্সদের কাছ থেকে সবচেয়ে ভালো বেনিফিট আমরা নিতে পারবো। এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি আমাদের সুরক্ষায় প্রতিদিন। আপনারা সবাই ভালো থাকবেন।